আমার বাবা এখনো প্রতীক্ষা করেন, আমরা এখনো প্রতীক্ষা করি, খেতে পারি না আমরা ভালোভাবে, আমাদের কোনো ঈদ নেই, গত 14 বছর আমাদের ঈদ নেই। আমরা এখনো আশাবাদী যে হ্যাঁ আমার ভাইয়া ফেরত আসবেন, আর যদি ফেরত না এসে থাকেন তাদের পরিণতি কি হয়েছে সেটা অন্তত পক্ষে আমাদেরকে জানাক। আমার বাবা এখনো প্রতীক্ষা করেন, আমরা এখনো প্রতীক্ষা করি, খেতে পারি না আমরা ভালোভাবে, আমাদের কোনো ঈদ নেই, গত 14 বছর আমাদের ঈদ নেই। আমরা ভালো পোশাক পরি না, কারণ আমার ভাইয়া ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক শৌখিন মানুষ। আমরা কোনো জায়গায় যাই না, আমাদের মানে গন্ডি হয়ে গিয়েছে। নতুন কিছু কলিং বেল দিলে এই মনে হয় যেন আমার ভাইয়া ফেরত আসলেন, এই বুঝি বড় ভাইয়াকে ফিরিয়ে ধরতে পারবো, জড়িয়ে ধরতে পারবো। আমরা আশা করি তো এখনো আছেন, বলুক যে হ্যাঁ তারা কিছু করে ফেলেছে। যে যদি কিছু করে ফেলে, যদি মেরেও ফেলে, আমরা এমনও শুনেছি ইলিয়াস ভাইকে যে কত নৃশংস ভাবে, আপনি বুঝতে পারছেন যে পেট কেটে নাকি তাদেরকে দিয়েছে যাতে মানে বডিটাও খুঁজে না পাওয়া যায়। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি, এবং এই ধরনের কাজ যাতে পৃথিবীতে আর না হয় এটা যেহেতু আমরা চাই। কারণ আমরা বুঝতে পারছি আমাদের কি গিয়েছে। একটা রাজনীতিবিদ যদি কথা বলার কারণে, দেশ নিয়ে কথা বলার কারণে এত নির্মম পরিস্থিতি পরিণত হয়, সেক্ষেত্রে আমরা আগেও যেটা বলেছিলাম যে রাজনীতিটাই বাদ দিয়ে দেখ। আমার মানুষ বড়, তো আমার রাজনীতির চেয়ে তো মানুষ বড়, আমার ভাইটা বড়, আমার ভাইয়ের যে সন্তানটা বড় হয়েছে সে কিন্তু তার বাবাকে দেখতে পায়নি। 2012 সালের 3 এপ্রিল থেকে ঢাকা থেকে তিনি নিখোঁজ হন, আজ পর্যন্ত আমরা তাদের খোঁজ পাইনি। তার সাথে ছিলেন তার সহকর্মী জুনেদ আহমেদ। তো দিনার এবং জুনেদ দুজনেই হচ্ছে সিলেটের রাজনীতিবিদ, এবং তারা রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। পাশাপাশি আপনার সেই তৎকালীন সময়ে দেখা যায় যে বাদটা ছিল, সেই বাদ নিয়েও কথা বলতে গিয়ে খুবই সোচ্চার ছিলেন। হয়তো সেই কারণে, রাজনৈতিক কোনো কারণে তারা সাদা পোশাকধারী আমরা শুনেছিলাম নিয়ে গিয়েছেন। তো আমরা এখনো তাদের প্রতীক্ষায় আছি, আমরা এখনো জানি না যে তাদের পরিণতি কি হয়েছে, আমরা জানি না এখনো তারা কি বেঁচে আছেন নাকি মরে গিয়েছেন। আমরা এখনো দোয়া করব কি যে আল্লাহ তাদেরকে কোথায় রেখেছেন, কি অবস্থা, আমরা এটাও জানি না। আমরা চাই যে তারা আমাদের কাছে ফিরে আসুক। আমরা এখনো আশা করি যে তারা এখনো অক্ষত আছেন। আমরা সব জায়গাতেই জানিয়েছি, সব জায়গাতেই আমরা আসলে অসহায় পরিবার, যে যেটা বলে সেটাই। আমাদেরকে জিডি করতে বলা হয়, প্রথম দিকে আমাদের জিডি নেতা হচ্ছিল না, তখন আমরা আবার চাপ দিলাম, অনেক কান্নাকাটি করলাম। অফিসে গিয়ে আমার মা কোরআন শরীফ ধরে পর্যন্ত কান্নাকাটি করলেন। আমরা তখন অনেক ছোট ছিলাম, আমার ছোট ভাই, তার 2টো ছোট সন্তান রয়েছে, তারা বড় হয়ে গিয়েছে, তারা তাদের বাবা কিরকম এখন হয়তো ভুলেই গিয়েছে। তো এটা যাদের পরিবার গুম হয়েছে তারা বুঝতে পারবে। এই গুম শব্দটা মাত্র 2 শব্দ, অথচ এটা ব্যক্তি যে কতটুকু সেটা তার পরিবার ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না যে এটা কি। আমরা এখনো প্রতীক্ষায় থাকি যে এখন আমরা তো শুনতে পাচ্ছি যে রাস্তাতে কেউ হয়েছে, আমরা জানি না যে কোথায় ছেড়ে দিলেও তিনি কি আদৌ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিনা, না বা কোথায় আছেন, খেতে পারছেন কিনা। এখনো আশাবাদী। 2012 সাল অনেক দিন হয়ে গিয়েছে, অনেকেই অনেক নেগেটিভ কথা বলছেন, ইতিমধ্যে অনেক কিছুই এসেছে। যেমন আমি বলতে পারি যে আমার বড় ভাইয়া এবং জুনেদ ভাইকে সাথে করে নিয়েই কিন্তু ইলিয়াস আলী ভাইকে এই বিষয়টি থাকে। তো 3 জনই একসাথে অন্তর্ধান হন। আপনারা হয়তো এটা নেত্র নিউজের মারফতে শুনতে পেরেছেন। সিলেটে তখন কিন্তু এটা অনেক শক্তিশালী একটা বিষয় ছিল। তো আমরা যতটুকু চেষ্টা করেছি, আমরা অবস্থান কর্মসূচি করেছি 2014 সালে। এখন আমরা কথা বলে যাচ্ছি। আমার আব্বু আম্মু এখনো অসুস্থ, আম্মুর লেগেছে পেসমেকার, আমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত, যেহেতু আমরা পরিবার বিএনপি কেন্দ্রিক। তো বিরোধী দল বা দলীয় দিক থেকে আমাদের পড়াশোনা, জীবন মান, আর এই গত 6টা মাস তো আমাদের যে কি অবস্থা হয়েছে সেটা তো আমরা মানে বলার বাইরে। হুট করে দেশটা স্বাধীন হয়েছে, আমরা কথা বলতে পেরেছি, আমরা দাঁড়িয়েছি। এর আগে অনেক ভয় ছিল, আমাদেরকে অনেক বলা হতো তোমরা দাঁড়িয়েছো কেন, তোমরা করছো কেন। তারপর